নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সহচর। সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন সামনের একখানা 6 বার্থের সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন তারই পরিচিত এক দল, এবং তাদের বার্থ খালি যাচ্ছে একখানা। খবরটা সংগ্রহ হতে না হতে হৈ হৈ করে তিনি মালপত্র টেনে নামালেন। যাওয়ার সময় একগাল হেসে বলে গেলেন, ভালোই হলো মশাই আপনার, এখন আপনি একচ্ছত্র, বেশ সম্রাটের মতো ঘুমিয়ে যেতে পারবেন। সম্রাট, একচ্ছত্র, এসব ভালো কথা শুনবার আগেই আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক। আমি তাকে অবশ্য কখনো দেখিনি, কিন্তু তার ছবির সঙ্গে এই ভদ্রলোকের চেহারার সাদৃশ্য ছিল যথেষ্ট। তাই একখানা কুপেতে ওপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রায় কল্পনার রীতিমতো শঙ্কিত ছিলুম আমি। সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে, এবং একথা স্বীকার করতে লজ্জা নেই, সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জোলো বলে মনে হয় আমার কাছে। সারা ভারতবর্ষে বছরে কোন ভাষার কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি, কিন্তু ঊর্ধ্বে লোকবিহারী সাহিত্যিক মহারথীটি যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তার কি কি বই আমি পড়েছি, তাহলেই গেছি। মানসাঙ্কে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া নাস্তেব গতিরন্যথা। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তিই অনুভব করলুম, সন্দেহ কি। বেশ নিজের মতো বিছানা পেতে নিলুম, গুছিয়ে নিলুম জিনিসপত্র, তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখাগ্নি করলুম সিগারেটে। হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়ল সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছি। পরপর উল্কা বেগে যখন কয়েকটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও। কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কীরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসল। হঠাৎ মনে হতে লাগলো আমি একা। শুধু এই ছোট্ট কামরাটুকুর ভেতরেই নয়, এই বিরাট ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রীই নেই। একটা অতিকায় ভুতুরে গাড়ি আমাকে নিয়ে একরাশ অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে আমি জানি না, হয়তো গাড়িটাও সে কথা জানা নেই। কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসলুম, আলো জ্বেলে দিলুম, আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঘোরটা কেটে গেল। সত্যি কথা বলতে গেলে হাসিই পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে। ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে। সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখা যাচ্ছে। কি করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় এলো, আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলো জ্বেলে রেখে শুয়ে পড়লুম আবার। কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না। বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলুম, অথচ আলো নিভিয়ে দিতেও সাহস হচ্ছে না, পাছে আবার এই সমস্ত এলোমেলো ভুতুরে ভাবনা আমাকে পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণে ঘুমের সাধনা করলুম, সেও মাত্র কিছুক্ষণের জন্য। তারপরেই একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসল, বড় বেশি অস্বাভাবিক স্পিডে। যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো সেসব। অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ছুটছে ট্রেনটা, পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য প্রান্তর, কালো জঙ্গল, নদীর পুল। এই নির্জন নিশীথ যাত্রা যেন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিশ প্লেট, কোথায় ব্রিজের পিলারে ধরেছে ফাটল, মুহূর্তের ভেতরে লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা। তারপর আবার আমি নিজের উপরে বিরক্ত হয়ে উঠলুম। কি আশ্চর্য, কেন এ সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার? প্রতিদিন প্রতি রাতে এমনি অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষময় ছুটে বেড়াচ্ছে, তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা ঘটার ভয় আমার যত বেশি, তার চাইতেও বেশি রেল কোম্পানির, যারা এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের। কম করেও 300-400 মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে, এসব ভাবনা আমার চাইতে ঢের বেশিই ভাবছে তারা। আমি আবার উঠে পড়লুম, টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলুম খানিকটা। একা গাড়িতে এইভাবে চলবার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয়, যার জন্যে এই সমস্ত ছেলেমানুষি দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে,
তাই এই কাণ্ড। দুটো পাখারই রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়লুম। কিন্তু সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত ভয়টা যেন বুকের উপরে এসে চেপে বসতে লাগলো। মনে হতে লাগলো কোথায় কি যেন ঘটতে চলেছে, কি একটা নিশ্চয় ঘটবে। আজ হোক, কাল হোক, এই গাড়িতে হোক আর পরে হোক। আরও মনে হতে লাগলো এই গাড়িতে এখন আমি একা নেই, আমার সঙ্গে আর কেউ, অথবা আর কিছু একটা চলছে। আমার এই বার্থটার নিচেই সে গুঁড়ি মেরে বসে আছে। একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকাতেই আরও দুটো জলজলে চোখ আমি দেখতে পাবো। কিন্তু এইবারে আমি নিজের ওপরে চটে উঠলাম। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, তবু পৃথিবীর যত অবাস্তব উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসেছে। হালে কতগুলি বিলিতি ভূতের গল্প পড়েছিলুম, হয়তো তারই প্রতিক্রিয়া এসব। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম দস্তুর মতো। প্রাণপণে ভাবতে চেষ্টা করলুম সংখ্যাতত্ত্বের কতগুলি জটিল সমস্যা, যা ভেড়া গোনবার চাইতেও কার্যকরী। তারপর প্রায় আরও 1 ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেল। আমার চোখে ঘুম নেমে এলো। কিন্তু কে জানতো জেগে থাকার চাইতেও আরও বীভৎস হয়ে উঠবে ঘুমটা। মনের সমস্ত সরীসৃপ ভাবনা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে। আমি স্বপ্ন দেখতে লাগলুম, অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলুম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে। তার কোথাও একটা গাছপালা নেই, একগুচ্ছ ঘাস পর্যন্ত নয়। কলকাতা চিড়িয়াখানায় অতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরে চেয়ে আছে তার সর্বাঙ্গ। চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার ওপর পড়ন্ত বেলায় খানিকটা রৌদ্র রক্ত মাখা কারো নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে। আর সেখানে সেই অশুভ রাঙা আলোর ডানা মুড়ে বসে আছে একটিমাত্র শকুন, যেন অপেক্ষা করে আছে কালপুরুষের মতো। কিন্তু এইখানেই শেষ নয়, আরও ছিল তারপর। আমি দেখলুম সেই পড়ন্ত আলোয়, সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে 4 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে। কোথায় চলেছে জানি না, তাদের 4 জনের চোখে মুখেই একটা বিবর্ণ ক্লান্তি। আর আর সেই শববাহকদের মধ্যে আমি একজন। চিৎকার করে আমি জেগে উঠলুম। আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে। চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ। আলো জ্বেলে দিয়ে উঠে বসলুম এবার। না, আর ঘুমোবো না। যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত প্রায় 3টের কাছাকাছি। এই সময়টুকু না হয় আলো জ্বেলে বসেই থাকবো। এতক্ষণ আমার মনে অনুতাপ হতে লাগলো, সাহিত্যিক ভদ্রলোককে ধরে রাখা উচিত ছিল আমার গাড়িতে। এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চাও নেহাত মন্দ ছিল না। হেলান দিয়ে বসে বসে আবার সংখ্যাতত্ত্ব ভাবতে শুরু করলুম। কিন্তু এতক্ষণে সত্যিই ঘুম আমাকে পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার আমার চোখ জড়িয়ে এলো, এবং এবং একটু পরেই সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি। সেই পাহাড়, সেই পড়ন্ত রোদ, সেই শকুন, আর তেমনি একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা 4 জন শবযাত্রী। এবার চিৎকার নয়, আর্তনাদ করে সোজা হয়ে বসলুম আমি। আর পাশের জানালার ভেতর দিয়ে যদি ভোরের ফিকে আভাস দেখা না যেত, তাহলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিতুম, নয়তো ঝাঁপিয়ে পড়তুম দরজা দিয়ে। উঠে সমস্ত জানলাগুলো খুলে দিলুম। সূর্য ওঠেনি এখনো। বাইরের গাছপালা, মাঠ আর পাহাড়ের ওপরে শুভ্র ধূসর ব্রাহ্ম মুহূর্ত। একরাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিলে শরীরে। আমি গ্রাহ্য করলুম না। বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছে করছে, হেল হোলি লাইট। বেলা 8টার সময় পৌঁছলুম গন্তব্য স্টেশনে। ভুতুড়ে গাড়িটা থেকে নেমে যেন মুক্তি স্নান হলো। স্টেশনে একা ছিল, মামাই পাঠিয়েছেন। 1 ঘন্টার মধ্যে 8 মাইল রাস্তা পার হয়ে গেলুম। মামা ব্যাচেলার মানুষ, একটু পাগলাটে ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন। তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন। একেবারে পাণ্ডব বর্জিত গ্রাম অঞ্চল। কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্বন্তরী হয়ে বসেছেন তিনি। পাহাড়, শালবন, একটা ছোট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষের ভেতরে মামার লাল টালির ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না। সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে
তিনিই সেটা ভালোভাবে করতে পারতেন। মোটের ওপর আমার ধারণা, কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময়ে শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে, এই জায়গা তাদের পক্ষে আদর্শ। অনেকটা আগ বাড়িয়েই মামা দাঁড়িয়েছিলেন। তার রগের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে, কিন্তু তার চাইতে ঝকঝকে হাসি হাসলেন মামা। আয় আয় আয়, পথে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে? আমি ম্লান হাসলুম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আবার আমার নতুন করে মনে পড়ে গেল। কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোস্ট তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললুম। শুনে মামা হো হো করে হেসে উঠলেন। আসবার আগে মাংস টাংস খেয়েছিলি বোধ হয়? তা খেয়েছিলুম, একটু বেশি হয়ে গিয়েছিল, তাই এই কাণ্ড। পেট গরম হলে লোকে ওসব খেয়াল দেখে। রান্নার তো দেরি আছে। ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমো। আমি ততক্ষণে গ্রাম থেকে একটা রোগী দেখবার পাট সেরে আসি। ব্রেকফাস্ট চুকে যাওয়ার পর মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল। তারপর ক্যাম্বিসের খাটিয়ায় গা এলিয়ে দিতেই আবার ঘুমের পালা, এবার নিঃস্বপ্ন এবং নিশ্ছিদ্র। ঘুম ভাঙল চাকরটার বিকট কান্নায়। ছুটে বেরিয়ে এলুম বারান্দায়। মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে। তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। কি হয়েছে? আরে কি হয়েছে? বুক ফাটা জিজ্ঞাসা ছুড়ে দিলুম আমি। কিন্তু উত্তরের দরকার ছিল না। আমার মন তা আগেই টের পেয়ে গেছে। তবু কে জানত মামার হার্টের অবস্থা এত খারাপ ছিল। মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারা বললে ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাননি, পড়বার আগেই তার মৃত্যু হয়েছিল। পাথর হয়ে দাঁড়িয়ে রইলুম। কাঁদবার মতো শক্তি আমার ছিল না। এসে যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা আমার চলে না। 8 মাইল দূরে পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাম পাঠিয়ে সব ঠিক করে যখন মরা নিয়ে বেরোলুম, তখন বেলা নেমে এসেছে। আড়ষ্ট ক্লান্ত পায়ে চলেছি। প্রায় মাইল দেড়েক দূরে শ্মশান। কিন্তু একি এখানে সেই ন্যাড়া পাহাড়টা এলো কোত্থেকে? কোথা থেকে তার ধারালো চূড়োটার ওপরে অমন করে পড়ছে শেষ বেলার হিংস্র আরক্তিম আলো? কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসেছে কালপুরুষের মতো? সব এক, সব এক, সেই স্বপ্নের সঙ্গে সব এক। আমার চারদিকে সেই অবিশ্বাস্য শূন্যতায় সেই শ্বেত পাণ্ডুর বিস্তৃতি। অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লুম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালো কে? আমার বার্থের তলায় গুড়ি মেরে যে বসেছিল, কে সে? সে কি মৃত্যু? আমার সঙ্গে আমার সহচর হয়ে এসেছে সে। এই পর্যন্ত গল্পটা শেষ। আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।